নাট্যকর্মী সৌরজিৎ গোপ। আজকে দাদার সাথে আমরা কিছুটা সময় কাটাবো এবং কথা বলে নেব, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, এবং প্রোগ্রাম কেমন লাগছে সেটার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের এই পজিটিভ বার্তা লাইভ অনুষ্ঠানে। নমস্কার দাদা। নমস্কার। এই পজিটিভ বার্তার ঘরে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো যে আপনার কেমন লাগছে এসে। হ্যাঁ, এটা আমি বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি পজিটিভ বার্তা শব্দটাই পজিটিভ। একদম। হ্যাঁ, আর এখানে এসে কথা বলা এজন্য অনেকটা নেগেটিভিটি থাকলেও তার থেকে অনেক বেশি পজিটিভিটি কাজ করে আর কি। এত সুন্দর পজিটিভ বার্তা, মানে পজিটিভ কথা, পজিটিভভাবে আলোচনা করা সত্যি প্রশংসার যোগ্য। থ্যাংক ইউ দাদা। আমাদের যে আজকে মূল টপিক, সেই টপিকে আমরা চলে আসি। প্রথমে যেটা জানতে চাইবো আপনার থেকে যে আপনি তো নাটক করেন, আপনি একজন নাট্যকর্মী, তো এই নাটকের প্রতি ভালোবাসা আপনার কবে থেকে? নাট্যকর্মী, নাটকের প্রতি ভালোবাসা আসলে নাটক না, এর পেছনে আরো অনেক বড় গল্প। আর গল্পটা হচ্ছে যে আমার বাবা, উনি যাত্রা করতেন। আচ্ছা। তো ছোটবেলায় আমি যখন একদমই ছোট, আমার একটা মানে খুব খারাপ ইতিহাস আছে। আমার ইতিহাসটা ঠিক এরকম, আমি প্রায় 20-25 মিনিট জলের তলায় ছিলাম। আমি যে বেঁচে উঠবো সেটা সম্ভাবনার বাইরে ছিল। তো ওই সময় আমার বাবা, আমি তাকে বাবু বলতাম আর কি সবসময়, ওখানে এখন উনি নেই, তো বাবু বলে ডাকতাম। বাবু তখন যাত্রা করছেন সাগর ভাষা, মানে সাগর ভাসানের এরকম একটা কিছু আর কি, সাগর ভাষা বা এরকম কিছু নাম ছিল। তো আমি যখন বুঝি না আর কি, যখন আমার মাত্র 12 মাস বয়স, তখন আমি পড়েছিলাম জলে। তারপর বেঁচে উঠেছি। তারপর থেকে যতবার আমার সামনে এই আমার ইতিহাসটাকে বারবার বলা হয়, ততবার ওই যাত্রার কনসেপ্টটাই আসে আর কি, যাত্রার কথাটা। তারপর বাবু আর এই যাত্রাটা করেননি, কারণ এটা ওই ভাসানের বিষয় ছিল। নিজের ছেলে জলে পড়ে গেছিল, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই খুঁজছিল, সবাই অন্য কাজে ব্যস্ত ছিল। আমি আমার বাড়ির পুকুরেই পড়ে গেছিলাম, তখন যাত্রা। তো তারপর আবার আমি দেখেছি আমার বাবাকে ওই আরও অনেক যাত্রা করেছেন, শুধু ওই যাত্রাটা করেননি, ওই রোলটা করেননি, নাকি আমার জেঠু করতেন এই রোলটা। হ্যাঁ, ওই রোলটাতে একটা নেগেটিভিটি কাজ করতো আর কি, তাই উনি আর করেননি। তো আমি যখন মাতৃগর্ভে, তখন বাবার রিহার্সেল চলে। আচ্ছা। ওই যাত্রার রিহার্সেল আর কি, যেটা আমি পরবর্তী সময় শুনতে পাই। তো মনে হচ্ছে যে সূত্রপাত আসলে ওইখানেই। একদম। তারপর থেকে আস্তে আস্তে বড় হতে হতে আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন আমাদেরই একজন বরিষ্ঠ নাট্যকর্মী আমার বাড়ি যেহেতু খোয়াই, আমি খোয়াইতেই নাটক নিয়ে কাজ শুরু করেছি, শেখা শুরু করেছি আর কি। তো ওইখানে অভিক প্রসাদ চক্রবর্তী এবং সদ্য প্রয়াত আমার বড়দা জীবন ঘোষ, মনমোহন ঘোষ হিসেবে রাজ্যের সবাই চেনেন আর কি। রাজেন্দ্র ঢাকির গল্প ওনার একটা বিশেষ নাটক, রাজেন্দ্র ঢাকি চরিত্র যিনি করেছিলেন, ওনার হাত ধরে আমার বড়দা, আমার মামাতো ভাই, ওনার হাত ধরে অভিক প্রসাদ চক্রবর্তী নাট্য ব্যক্তিত্ব খোয়াইয়ের আমি হীরেন্দ্র সিনহা স্যারের কাছে প্রথম নাটক শিখতে যাই আর কি। আচ্ছা। মূলত একটা ওয়ার্কশপে যাই। তখন আপনার কত বছর বয়স? এই তো তখন আমার বয়সটা হচ্ছে খুব বেশি না, 12-13 হবে আর কি, যতদূর মনে আছে 4-5-এ পড়ি, এরকম একটা কিছু, এরকম কাছাকাছি, খুব স্পষ্ট মনে নেই কিন্তু মনে আছে। গেছিলাম তখন অনেক ছোট, তো তখন যাই, গিয়ে তারপর ওইখান থেকে শুরু। তারপর থেকে তো চলতেই থাকলো। নিখিল রঞ্জন দাস কলকাতার একজন নাট্যকার, উনি এসেছিলেন, উনি পরপর দুটো ওয়ার্কশপ করালেন। তারপর থেকে আর বাকিটা মানে অনেকগুলো হয়ে গেল, ওই জায়গাটা শুধু মনে আছে। তারপর হচ্ছে আর কি, চলছে আর কি, হীরেন্দ্র স্যারের হাত ধরে শুরু। আচ্ছা। শুরুবাত বলতে গেলে এভাবে। আর আমি মূলত বিশ্বাস করি যে আমার শুরু হয়েছিল মাতৃগর্ভে, কারণ আমার বাবা তখন যাত্রার রিহার্সাল চালাচ্ছেন। একদম মাতৃগর্ভে থেকেই কিন্তু অনেকটা উপভোগ করেছেন। হ্যাঁ, ওইটা আমার বাড়ির পাশেই। আসলে আরেকটু বলি আমি, আমার বাড়ির পাশে সব দিক দিয়ে একটা প্রচন্ড সাংস্কৃতিক পরিমণ্ডল আছে। তো আমার বাড়ির ঠিক পাশে সবাই বান্ধব পরিবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির ঠিক পাশের বাড়িটা আমার বড়দা, যার নাম বললাম আমি, জীবন ঘোষ। আর ঠিক এর পাশেই আছে নন্দা চৌধুরী, যিনি রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, রাজ্যে যথেষ্ট মানে ওনার আছে আর কি, গুণ জ্ঞান যা বলো তোমরা। তো উনি যখন গান করেন তখন আমি মাতৃগর্ভে। হ্যাঁ, উনি আমাকে একদিন বলেছেন যে আমার বাড়ির নাম লিটন। লিটন
তুমি যে ওই মাঝে মাঝে তবু দেখা পাই গানটা করো মাঝে মাঝে, বাড়িতে আমি শুনি, আসলে তুমি যখন মার পেটে তখন আমি এই গানটা করছিলাম, তো আমাকে আর বুঝতে সেটা কিন্তু অসুবিধা হয় আলাদাই একটা অনুভূতি। হ্যাঁ, এর পাশের বাড়িটাই মনোজিৎ স্যারের বাড়ি, যে আচ্ছা, মনোজিৎ স্যার কবিতা জন্য ভীষণ বিখ্যাত। তো একদম আমার বাড়ির পাশে যদি এই পরিমণ্ডল থাকে, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনোভাবে কিছু না কিছুতে একটু ইনভলভমেন্ট একদম। এসেই আর যাবে। আমাদের সকলের দরকার কিন্তু একটি শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলা। আর আপনি হয়তো অবগত আছেন, আমাদের এই পজিটিভ বার্তার মূল লক্ষ্যই কিন্তু সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো। আমাদের এখানে কোনো পলিটিক্যাল কোনো খবর যায় না বা কোনো নেগেটিভ কোনো কথা যায় না, এখানে সবসময় ইতিবাচক ভাবনা দিয়ে আমাদের এই অনুষ্ঠান চলে। তাই তো পজিটিভ বার্তা। একদম। আর আমাদের যে মলয়পীঠ স্যার রয়েছেন, ডক্টর মলয়পীঠ স্যার, উনি কিন্তু 3 থেকে 13 বছরের বাচ্চারা যেন মোবাইলটা খুললেই যেন একটি পজিটিভ খবর দেখতে পায়। যেমন এখন আমি আপনার সাথে টক শোতে বসলাম, একটা বাচ্চা দেখছে, দেখি কিছু একটা শিখতে পারবে। তো আমাদের স্যারের মূল উদ্দেশ্যই কিন্তু এটা। ঠিক ঠিক, খুব ভালো, একদম খুব ভালো। মানে আমি প্রথমেই বললাম এরকম পজিটিভ চিন্তাভাবনা থাকাটা ভীষণ জরুরি। একদম, কারণ এখন চারদিকে নেগেটিভিটি ভরে গেছে। হ্যাঁ, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মোবাইলটা খুললেই আমরা খারাপ খবরই সবার আগে চোখে আসে। অ্যাকচুয়ালি যদি আমি আরেকটু বলি, হয়তোবা একটু বিতর্কিত হতে পারে, তবে আমি বিতর্কের দিকে যাচ্ছি না। আসলে ওই কোয়ালিটিটা মেনটেন করা হচ্ছে না, আসলে খবর আসছে না, শুধু অ্যাক্সিডেন্ট এই নানান বিষয়, এই বিষয়গুলোই শুধু আসছে আর কি। একদম একদম হ্যাঁ, একদম। খবর খুঁজতে হয়, খুঁজে খবর আনতে হয়। আসলে খবর ঘটে না, খবর যদি খুঁজে আনা যায় তাহলে নিশ্চয়ই পজিটিভ কিছু আসবে। একদম আর যদি ঘটানো কিছুকে দেখানোর জন্য আমরা অপেক্ষা করি, তাহলে তো একদম সমস্যা থাকবেই। একদম একদম খুঁজে যদি বের করে আনা যায় তবে খবর। একদম। আমি জানি না আমার সঙ্গে সবাই একমত হবেন না, হয়তোবা হবেন না হ্যাঁ, আর কি। কারণ আমরা এখন মোবাইলটা খুললেই আমরা এইসবই দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, শুধু চুরি একটাই। ডাকাতি খুন এইসবই দেখা হ্যাঁ, যায়। এইসব ঘটছে, হ্যাঁ। কিন্তু তার পাশাপাশিও আরো কিছু ঘটছে। আমি বলছি না যে এগুলোকে দেখানো ঠিক না, কিন্তু এইগুলো দেখানো তো অবশ্যই প্রয়োজন, রাজ্যের মানুষের জানা দরকার, সতর্ক হওয়া দরকার, কিন্তু এর পাশাপাশি আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। সবকিছুর যেমন একটি নেগেটিভ দিক রয়েছে, তেমন পজিটিভ দিকও রয়েছে। হ্যাঁ, পজিটিভ। আর আমাদের এই মূল উদ্দেশ্য এই পজিটিভ বার্তাকে নিয়ে এগোনো। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ দাদা। আচ্ছা, এবারে জানতে চাইবো যে নাট্যমঞ্চের সাথে এতদিনের পথ চলার অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ, এক কথায় যদি বলি, নাট্যমঞ্চে আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার মঞ্চে থাকতে ভীষণ ভালো লাগে। একদম আমি ব্যক্তিগতভাবে মঞ্চের সঙ্গে ভীষণভাবে জড়িত। যেমন কেমন, আমার একটা নাট্যদল তো আছে, প্রথম নাট্যদলের কাজ দিয়ে শুরু, এর পাশাপাশি আমি আমার তবলা শেখাটাও শুরু করি ওই 2004 সাল থেকে। আচ্ছা হ্যাঁ, খুব বেশি ভালো পারি না, কিন্তু শিখি আর কি, শিখেছি 5-6 বছর বিশারদ পর্যন্ত করেছি। খুব বেশি ভালো বাজাই বা পারি এই কথা আমি একদম বলবো না, তো করেছি, ভালো লাগতো, বাবার না, খুব আপনি পছন্দ অবশ্যই ছিল। ভালো বাজান, সেটা সাক্ষী আমি রয়েছি। সেটা আমি দর্শকদের জানাই যে আমি সাক্ষী রয়েছি, উনি খুব ভালো তবলা বাজান। তবলা শিখি, তার পাশাপাশি আমার একটা গানের ব্যান্ড আছে, যেটি তোমার জানো হয়তো, যুব উৎসব। হ্যাঁ, 2019 বা 21-এর যুব উৎসব হবে, আমি এই মুহূর্তে সালটা ভুলে গেছি। ন্যাশনাল লেভেলে আমরা 3rd হয়েছিলাম, আচ্ছা ন্যাশনাল লেভেলে আর কি, মানে সবার মাঝখানে ভীষণ টাফ কম্পিটিশন ছিল। আমরা খুব ভয়ে ছিলাম, তারপরেও আমরা 3rd হয়ে গেছি, সেটাও কম নয় আমার কাছে। তো কি জানি প্রশ্নটা কি ছিল? যে আপনি নাট্যময় মঞ্চের সঙ্গে, হ্যাঁ। মঞ্চের তো সাথে যেহেতু আমি অনেকগুলি কাজ করি, পথ চলার অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ, যেহেতু মঞ্চেই সবগুলো কাজ হচ্ছে, হ্যাঁ। নাটক বলো, গান বলো, তবলা বলো, কিংবা আর যা কিছুই বলো, সবগুলো যেহেতু মঞ্চে, সেহেতু শুধু নাটক নিয়ে মঞ্চে থাকছি না আমি, একদম। আমি আরো অনেকগুলো কাজ নিয়ে মঞ্চে থাকছি, সেহেতু মঞ্চ আমার বরাবরের প্রিয়। আর মঞ্চে আমি ভীষণ পজিটিভ, খুব অ্যাক্টিভ। খুব অ্যাক্টিভ, নিজেকে মানে এইভাবেই দেখি আর কি, ভাল লাগে আমার, একদম। দারুণ অভিজ্ঞতা। আমি অন্যদের থেকে আর হয়তো সব থেকে জরুরি নিজেকে ভালোবাসা, নিজের সাথে সময় কাটানো। নিজেকে যত ভালোবাসবো তত আমি সেটা নিয়ে কাজটা করতে পারবো। আমি ভীষণ ভালোবাসি। একদম একদম। আচ্ছা, এবারে জানতে চাইবো যে কোন ধরনের নাটকের চরিত্র করতে আপনি বেশি ভালোবাসেন? মানে কোন চরিত্রটা আপনাকে বেশি আকর্ষণ করে? আমাকে চরিত্র আকর্ষণ করে, আচ্ছা কোনো ধরনের নয়। চরিত্র যদি বলো যে আমি এই মুহূর্তে, আমাকে যদি মানে তুমি যে কোনো চরিত্র বলো, যে কোনো চরিত্র, অ্যাকচুয়ালি আমি যে নাটকই করি, ওই নাটকের প্রত্যেকটা ক্যারেক্টার আমি করতে চাই।
প্রত্যেকটা ক্যারেক্টার। এর একটা উদাহরণ তুমিও দেখেছো একদম আমাদের আলটিমেট ফ্লাই বলে একটা নাটকে, যেটা আমি অন্য আরেকজনের রোল ছিল, উনি আসেননি, তখন আমি এটাকে একটা প্রক্সি দিয়েছিলাম। একদম তো বরাবর আমার প্রত্যেকটা রোল পছন্দের, প্রত্যেকটা ক্যারেক্টার পছন্দের, একদম মানে যে কোনো চরিত্র, প্রত্যেকটা চরিত্রই পছন্দের। একদম আমি রিসেন্টলি যে নাটকটা করেছি ভাসান, এটা আমার নাটক, যে বাচ্চাগুলো করেছিল ওদেরকে যখনই দেখাই ওরা তখনই বলে যে দাদা তুমি প্রত্যেকটা রোলে পারফেক্ট। বললাম যে আমি তো লিখেছি, আমার একটা ভাবনা আছে, সেহেতু হয়তো আমারটা তোদের কাছে ভালো লাগছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকটা রোল করতে চাই। এবার হয়তো বা জানি না কোনোদিন সবগুলো রোল করা সম্ভব না, কিন্তু আমার খুব ইচ্ছা হয় প্রত্যেকটা রোল করতে। একদম। আচ্ছা, এবারে জানতে চাইবো যে নাট্যমঞ্চের সাথে চলতে চলতে বহু অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন নিশ্চয়ই, তো এটা থেকে দু একটা উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা একটু জানতে চাইবো যে কোন ঘটনাগুলো আপনার মনে দাগ কেটেছে। আসলে এই প্রশ্নটা তুমি করেছো বেশ ভালো, কিন্তু এই প্রশ্নটার উত্তর অনেকগুলি হয়, বা অনেক রকম হয়। কারণ আমরা যারা মানুষ আমরা ভালোটা খুব কম মনে রাখি, একদম আর আমাদের অভিজ্ঞতা ভালোটা খুব ছোট্ট সময়ের জন্য থাকে। যদি তোমার কাছকে কেউ গালাগাল দেয়, তুমি ওই মানুষের সঙ্গে আর জীবনে কোনোদিন কথা না বলবার সিদ্ধান্তে যেতে পারো, একদম কিন্তু আমি এই সিদ্ধান্তে যেতে পারি, কিন্তু দেখো তোমার সঙ্গে কেউ ভালো কিছু করলো, তোমার কাছে বেশি দিন মনে থাকবে না। তাই অভিজ্ঞতা, নাট্যমঞ্চের অভিজ্ঞতা বা নাটকের ক্ষেত্রে এমন কোনো অভিজ্ঞতা, স্মরণীয় কোনো কিছু, এটা খুঁজতে হয়, ভালো কিছু খুঁজতে হয়। ভালো কিছু আছে আমার জীবনের, অবশ্যই অনেক কিছু আছে, কিন্তু যেহেতু আমরা মানুষ, আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটলে আমরা ওইটাকেই বেশি মনে রাখি। সেইভাবে আমার কিছু অভিজ্ঞতা যেগুলো মনে আছে, সেগুলো সবগুলো ওই পারিনি বলে বকাবকি, কখনো কখনো হীরেন্দ্র স্যার কিছু বলেননি, চুপচাপ বেরিয়ে গেছেন, আর স্যার একদম কথা বলতো না। তারা বলতো যে আয় তুই এটা করতো, কারণ স্যারের একটা বিষয় ছিল, স্যার কোনোদিন হয়তো নাটক করেননি। আচ্ছা হ্যাঁ, এমন একজন মানুষের কাছে শিখেছি যিনি কোনোদিন দেখায়নি কাউকে কিছু। বোঝা গেল? তোমাকে রোল দেওয়া হলো, ধরো তুমি সাপোজ তুমি একটা নারী, এই নারী তোমার চরিত্র, এবার তোমাকে উনি কোনোদিন দেখাবেন না যে তোমাকে এইভাবে হাঁটতে হবে, এভাবে চলতে হবে, এভাবে বলতে হবে, না। মানে নিজের ক্রিয়েট করতে হবে। উনি তো নাটকটা শুধু উনি দেখছেন, দেখাচ্ছেন না। হ্যাঁ তুই কর, হলো না চেঞ্জ করে নেবে, দেখাবে না। অ্যাকচুয়ালি মানে তোমার মধ্যে যদি থাকে তবে। আমি যেদিন প্রথম দিন গেছিলাম, আমাকে বলেছিল যে এই তুই এই রোলটা করতো, তো আমি বললাম যে এই করতে হবে, ঠিক আছে দেখি করছে। এবার করলাম, স্যার দেখলো, দেখে স্যার একটু স্বভাব ছিল, বহ। তো ভাবলাম কি জানি করলাম, কি জানি হবে, কি জানি আমাকে হয়তো রাখবে না। আমি তখন ছোট, রাখলেও কি না রাখলেও কি, ঠিক আছে একটা গাছ ধরে তো দাঁড়াতে পারবো, একদম হবে একটা কিছু। তো স্যার বলে ঠিক আছে হবে, একটু পরে দেখবো। এভাবেই প্রত্যেকের জন্যে, মানে তোমাকে দিয়ে যদি কিছু করায়, তাহলে তোমাকে উনি ভেবেই স্ক্রিপ্টটা লিখবেন প্রথম, যে এই ধরনের একটা চরিত্র, এবার এর বৈশিষ্ট্য যার যার মধ্যে আছে ওনাকে উনি রাখবেন, তোমাকে দেখাবেন না। কারণ ওনার কথা হচ্ছিল যে তোমার মধ্যে যদি না থাকে, আমি তোমাকে দিয়ে কিছু করাতে পারবো না। যদি তোমার মধ্যে থাকে তবে ওকে ফাইন। তো বরাবর এরকমভাবেই শিখেছি আর কি। একদম। আচ্ছা, আপনি তো অনেক নাট্য ব্যক্তিত্বদের সাথে কাজ করেছেন, বলতে গেলে অনেকের সাথেই কাজ করেছেন। আপনার সবচেয়ে প্রিয় নাট্য ব্যক্তিত্ব কে, মানে জানতে চাইবো। তুমি তো আমাকে এরকম প্রশ্ন করলে যে প্রিয় কে, প্রিয় কিন্তু একজন হয় না, কেউ তো সকলে। না আমার ক্ষেত্রেও প্রিয় একজন হয় না। সবাই আমার প্রিয় না, না না একদম। কাজ করেছি কিন্তু প্রত্যেকে আমার প্রিয় হয়ে ওঠেনি। কাজ করেছি, শিখেছি, প্রিয় জায়গাটা সবাইকে দেওয়া যায় না। যারা উল্লেখযোগ্য তার মধ্যে তো প্রথম আমার স্যার হীরেন্দ্র স্যার, ওনার হাত ধরে এসেছি। তারপর হীরেন্দ্র স্যারের পর আমি যাদের সঙ্গে কাজ করেছি, জীবন বর্দা মানে জীবন ঘোষ, মনমোহন ঘোষ, ওনার সঙ্গে কাজ করেছি। ওনার কাছ থেকে শেখা আর কি, তাদের কাছ থেকে শেখা। কাজ করেছি বলতে সেইভাবে একসঙ্গে কাজ না, শিখেছি। পরের সূত্রধর, উৎসব চক্রবর্তী, রাজেশ রায়, তারপর আছেন অসীম রায় স্যার এখন আগরতলাতে থাকেন, অরুণ স্যার,
আম, আর এখন শিখছি আমি বিদ্যুৎজিৎ চক্রবর্তী, তুমি আছো আমাদের সঙ্গে। তো বরাবর তারা প্রত্যেকে আমার কাছে প্রিয়, কোনো না কোনো জায়গায় প্রিয়। হ্যাঁ, আর যাদের সঙ্গে পছন্দ করি তাদের সঙ্গে আমি কোনোদিন কাজই করিনি, বাহ। যাইনি শিখতে। আমি এদিক দিয়ে খুব মানে একদম। একটু আর কি নিজে মুডি। যখন কমফোর্টেবল যেখানে থাকবো আমি তো সেখানেই কাজ না, করব। তোমার কাছে যদি আমার কিছু ভালো লাগে তোমার কাজ দেখে, আমি তোমার কাছে নিজে গিয়ে বলবো আমি একদম। আপনার সঙ্গে কাজ করতে চাই। এবং আমি এই মুহূর্তে ইচ্ছা রাখি, বলেছি আমি একদম খোলামেলা বলেছি, আমি উত্তম দাদার সঙ্গে কাজ করতে চাই। উত্তমদার কাছে কাজ করতে চাই, সঙ্গে না। উত্তমদার সঙ্গে আমি কাজ করতে চাই, উত্তমদার শিখতে চাই উত্তমদার কাছ থেকে। বাহ। আমি অন ক্যামেরা বলতে পারি, আমার তাতে কোনো আক্ষেপ নেই। যাদেরকে ভালো লেগেছে আমি তাদের কাছে শিখতে গেছি এবং ভবিষ্যতেও যাব। একদম। আচ্ছা, এবারে জানতে চাইবো যে আপনি তো অনেক ধরনের অনেক চরিত্রের অভিনয় করেছেন, ঠিক আছে, কোন চরিত্রটা আপনার সব থেকে, কোন চরিত্রটা যে দর্শকের মনে দাগ কেটেছে, খুব প্রশংসা পেয়েছেন, প্রশংসা অর্জন করেছেন, এটা জানতে চাইবো। জীবনের প্রথম যেই চরিত্র আমাকে আম, খুব বাহবা দিয়েছে সেটা ছিল পুরাতন ভৃত্য নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের, পরেশ সূত্রধরের লেখা, পরেশ কাকুর। ওই নাটকে আমি ক্যাস্টর রোল করেছিলাম, ক্যাস্টর। তো ওই রোলটা আমাকে ভীষণ করেছে। তারপর দ্বিতীয় নাটক আবার ওনারই, উপেন চরিত্র, 2 বিঘা জমি, উপেন চরিত্র। এগুলো আমার এখনো মনে আছে, মানে মুছবে না কোনো এই চরিত্রগুলো। উপেনের জন্য ভীষণভাবে প্রশংসিত হয়েছি, পরেশ কাকু নিজে করিয়েছিলেন নাটকটা। তারপর বেশ আরও অনেকগুলি চরিত্রই ছিল, খুব ভালো লেগেছিল আর কি। বেশ কয়েকটা চরিত্রই আছে, এই মুহূর্তে সবগুলি মনে পড়ছে না। আর এই মুহূর্তে আমি যে নাটকটা নিয়ে খুব আছি সেটা হচ্ছে সৃজন হবে কবে, বিদ্যুৎজিৎ চক্রবর্তী ওনার নাটক। আমি তো, আমি স্যার বলি না, আমি ওনার ফ্যান, বিগ ফ্যান, মানে ভীষণভাবে ভক্ত আর কি। আমার কিছু কাজও আছে ওনাকে নিয়ে, যাই এগুলি পরে বলবো। ওইটাতে আমার সাইজির চরিত্র আর কি, সাইজির চরিত্রটা আমার ভীষণ দাগ দিয়েছে আমার জীবনে। আচ্ছা, আমরা একটু ছোট একটা পার্ট একটু দেখতে চাইবো, আমি এবং আমার দর্শকরা। কোনটা নাটকের চরিত্র? হ্যাঁ, এই এই সৃজন হবে কবের একটু পার্ট যদি আমাদের সকলকে একটু দেখান। আমার নাটক এভাবে করা কতদূর সম্ভব আমি জানি না, কিন্তু আমি বলবো যে আমি একটা ডায়লগ বলতে চাই। সাইজি যখন লালন সাইকে নিয়ে যায়, ওকে যখন সবাই প্রত্যাখ্যান করলো, তখন যখন যায় ওই ডায়লগটা আমার ভীষণ মনে থাকে আর কি, ভীষণ মনে লাগে। কিছু কিছু চরিত্র আছে না, যে ওই ডায়লগটার জন্য আমি বারবার ওই চরিত্রের কাছে যাই। মনে হয় যে একটা অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি ওনার সামনে গিয়ে বলছি বারবার, লালন তোর আমার সঙ্গে জাতি হবি রে বাপ, তুই যে এখানে থাকবার লোক লয়, আরে তোর নাম যে দেশের লোকে মুখে মুখে থাকবে রে, তোরে আমার সঙ্গে জাতি হবে। রাবেয়া বেবি ওইখানে থাকবার লোক লয়, ওরে আমার সঙ্গে জাতি দাও, চল বাপ চল চল, তুই অনেক বড় বাউল হবি বাপ, অনেক বড় বাউল হবি। ভীষণ ভালো লাগে আমার। বাহ, অসাধারণ। ভীষণ ভালো লাগে, মানে আমি ব্যক্তিগতভাবে লোকসঙ্গীতের সঙ্গে জড়িত, আর ওই লোক একজন সাইজির কথা বলছি, বারবার আমি হারিয়ে যাই। আমি এই মুহূর্তে হারিয়ে গেছিলাম, বারবার আমি হারিয়ে যাই, ভীষণভাবে আমি হারিয়ে যাই আর কি। আর উপেন চরিত্রের কথা আমার সারা জীবন মনে থাকবে। সেটাও একটু দেখতে চাইবো, না শুনতে চাইবো। সেটা আমার শুধু একটা ছোট্ট জায়গা এখনো মনে আছে আর কি, মা গো, এই জায়গাটা শুধু মনে আছে। হ্যাঁ, খুব ভালো লাগার চরিত্র, কিন্তু আমি ভীষণভাবে কানেক্ট করি। আমার পাশেই 2 বিঘা জমির একটা ছোট্ট পংক্তিটা পড়ছিল সৌরভ দাস, এখন আমার ক্লাবের একজন দায়িত্ববান সদস্য, আমার নাট্য সংস্থা আর কি, নাট্য সংস্থার দায়িত্ববান সদস্য সৌরভ দাস যখন কবিতাটা পড়ে ভেতর থেকে, তখন আমার ছোট্ট এই দুটো মায়ের ডাক ছিল, মা গো, যখন উপেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর কি। আর এর সঙ্গে ওই কবিতার লাইনগুলো, এই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না, কোনো দিন ভুলবো না। একদম।
আচ্ছা দাদা, আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম যে আপনি একজন নাট্য সম্মাননা পেয়েছেন। তো সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের সাথে কিছু একটা শেয়ার করতেন। আচ্ছা, এটা তো হচ্ছে আসলে বইমেলাতে দেওয়া হয় হ্যাঁ। অজিত স্মৃতি পুরস্কার। 35-এর মধ্যে যে সমস্ত ছেলেরা মেয়েরা নাটক নিয়ে কাজ করে ওদেরকে একটু উৎসাহিত করা আর কি, রাজ্য সরকারের পক্ষ থেকে উৎসাহিত করা। তবে আমি ভীষণ ভাগ্যবান, খোয়াই থেকে নাটক নিয়ে কাজ করছি। এটা এই মুহূর্তের রাজ্য সরকার আমাকে উৎসাহিত করেছেন। আমি চাই আমার এই উৎসাহ সারা রাজ্যের সবাই উৎসাহিত হোক, সবাই পাক এই উৎসাহ এবং সবাই কাজ করুক। অনেক বড় দায়িত্ব কিন্তু বেড়ে গেছে আপনার। হ্যাঁ নিশ্চয়ই, অনেক দায়িত্ব বেড়ে গেছে। মানে সেটা এতদিন হয়তো বা ছেলে খেলা করে করে করছিলাম, কিন্তু এখন মনে হয় যে না, এটা কাজ করতে হবে, আর একটু কাজ করতে হবে, এটাকে নিয়ে আরেকটু দায়িত্ব বাড়িয়ে দিতে হবে, দায়িত্ব বেশি নিতে হবে, এইটুকুনি ভালো। আচ্ছা দাদা, এবারে জানতে চাইবো যে নাটক নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমি নাটকের যে এই মুহূর্তের যা প্রেক্ষাপট আমি দেখি, বাচ্চারা নাটকে তেমন আসে না। একদম বাচ্চারা নাটক করতে চায় না, কারণ আমি এই মুহূর্তে একটা স্কুলেও আছি, বিদ্যাজ্যোতি স্কুল। যদিও বিদ্যাজ্যোতি স্কুলের এখন একটা নতুন স্কিম যে কালচারাল ইভেন্টগুলোতে টিচার নিয়েছেন, তো ওইখানে দেখলাম আমি যে বাবা মায়ের একটা বিষয় আছে, দিতে চাইছে না। এর মাঝখানে অনেকগুলি কারণ আছে। কারণগুলো হয়তো বা আপনারা প্রত্যেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রত্যেকেই আপনাদের মতন করে সাজিয়েছেন, গুছিয়েছেন বা খুঁজছেন। এটা স্বাভাবিক, আপনারা সবাই খুঁজুন কেন আমরা নাটকে দিচ্ছি না, এর কারণগুলো কি কি, নাটকের প্রয়োজনীয়তা আছে কি না। অবশ্যই আছে। একটা সরকার একটা দেশে একটা বিষয়ের উপর শিক্ষা চালু করেছেন, অবশ্যই আছে। আমার যতদূর ধারণা, আমার যতদূর মনে আছে যে আমাদের ব্রেনের একটা বিশাল অংশ এইগুলির উপর ডিপেন্ডেন্ট। তো আমরা যদি এগুলোকে নিজের কাছের করে নিই, তাহলে আমাদের পড়াশোনা বা ব্যক্তি জীবনে অনেক উপকার আসবে। নাটকে শুধু নাটক শেখানো বলতে নাটক শেখানো না, কিন্তু নাটকে আমরা অনেক কিছু শিখি, কথা বলা শিখি। নাটকে দেখো অনেক কিছু জিনিস আছে। যদি তুমি একটা নাটক করো তাহলে তুমি কি কি দেখছো? তুমি নাটকের মেকআপ দেখছো, তুমি নাটকের ডায়লগ থ্রোয়িং দেখছো, কোন ডায়লগ কোন মডিউলে বললে তার কি মিনিং হচ্ছে তুমি আলাদাভাবে খুঁজছো, কিন্তু বুঝতে পারছো, বা আমাদের ডায়লগগুলো দর্শক কিভাবে গ্রহণ করছে সেটা সবচেয়ে বড় দেখো। এখানে একটা বিশাল ব্যাপার, তুমি যেভাবে বলছো আর দর্শক যেভাবে নিচ্ছে তার মধ্যে কিন্তু আবার ফারাক আছে। তুমি যেটা যেভাবে বলেছো, দর্শক যেভাবে নিয়েছে, দর্শকের মতন করে নিয়েছে, তুমি তোমার মতন বলেছো। ডেঞ্জারাস কিন্তু বিষয়টা। এবার তুমি কি চাইছো? তুমি চাইছো দর্শক যেভাবে চায় ওইভাবে বলতে। তার মানে তুমি আরেকটা লোকে কি ভাবছে ওই বিষয়টাকে নিজের মধ্যে নিচ্ছ। প্রথমত তুমি একটা চরিত্র নিয়েছো, তুমি যে চরিত্রটা করছো, তারপর তুমি তো নিজেই আসো একটা চরিত্র, তারপর ডিরেক্টর যেভাবে বললো সেটা একটা চরিত্র, তারপর তোমার এই অডিয়েন্স যা বলছে সেটা আরেকটা চরিত্র। মানে চারটে চরিত্র আমাদের মধ্যে শুধু চারটে বলে আমি বিশ্বাস করি না আর কি। আমার মনে হয় যে সামনে আরো অনেকগুলো চরিত্র আছে, এর মাঝখানে আরো অনেকগুলো। যে মেকআপ আর্টিস্ট তোমাকে সাজিয়েছেন বা তোমাকে মেকআপটা দিয়েছেন, ওনার চরিত্র আছে এটার মধ্যে। হ্যাঁ, লাইট দিয়েছেন, ওনার চরিত্র আছে। এবং তুমি যদি খুব ক্ষীণ সময়ের জন্য ধরো যে তুমি অন্য কিছু ভাবছিলে, তুমি জানো না, তুমি তোমার অবর্তমানে অ্যাবসেন্স অফ মাইন্ড, তুমি আরেকটা ক্যারেক্টারে চলে গেছে খুব অল্প সময়ের জন্য। সুতরাং তুমি অনেকগুলো ক্যারেক্টারকে একসঙ্গে করে তারপর তুমি যা করছো, এই জায়গায় একটা ব্যাপার আছে। তার মানে নাটকটার ভীষণ প্রয়োজনীয়তা আছে। এবার নাটকের প্রয়োজনীয়তা আছে, এই জন্যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা খুব ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে আরেকটা ব্যামো আছে, ব্যামোটা আমার মধ্যেও অবশ্যই আছে, কোনো সময় হয়তো আমার মধ্যেও চলে আসে। সেটা হচ্ছে যে নাটক করতে গেলে আমাকে তো পয়সা রোজগার করতে হবে, আমার পকেটে পয়সা নেই, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, আমরা যেভাবে পড়াশোনা করে সবাই তো চাকরি করেন না, সবাই তো চাকরি করেন না, কেউ দোকান দেয়। এবার ধরো তুমি একজন নাট্যকার, উনি চাকরি করেন, কিন্তু সন্ধ্যার পরে উনি নাটক করেন, তো সন্ধ্যার পরে ওনাকে চাকরিতে রাখা যায় না। তো চাকরি জীবনের বাইরে যেটুকু সময় উনি চাকরি বাইরে দিচ্ছেন, নাটকে দিচ্ছেন। তো প্রত্যেকে যদি আমরা ধরি যে আমাদের একটা নির্দিষ্ট সময় আমরা নাটকের জন্য দিই, যারা নাটক করতে পছন্দ করেন এবং যারা নাটকে কাজ করতে পছন্দ করেন,
আর এই মুহূর্তে তো আমাদের কাছে অনেক অপশন, প্রচুর অপশন। তো আমরা নাটক নিয়ে কাজ করলে আমাদের লাইফে কিছু হবে না এইটাও নিশ্চিন্তে বলা যায় না, একদম হতেও পারে, সম্ভাবনা আছে। আর সবচাইতে বড় কথা আমি বলবো প্রত্যেক অডিয়েন্সের জন্য আমার এই কথাটা, আপনারা সবাই ভাবুন নাটক নিয়ে কাজ করলে আপনাদের কি কি উপকারিতা আসতে পারে। একটা মানুষ তার নিজের আদর্শকে খুঁজে বেড়ায় যে আমি আসলে কি চাই, ওই চাওয়া পাওয়াটা যিনি খুঁজে দেন তিনি তার মধ্যেই বাস করেন, সে নিজে ওই জায়গাটাতে নিজেকে নিয়ে পৌঁছায় যে আসলে আমার কি চাই। সুতরাং নাটক একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট প্রত্যেকের জীবনে। আপনি গান করতে পারেন, গান করলে গানে অভিনয় আছে, গানে অভিনয় আছে, একদম। আর্ট অভিনয় আছে, সমস্ত কিছুতে নাচ অভিনয় লুকানো নাচেও আছে, অভিনয় রয়েছে। সমস্ত কিছুতে। তুমি তোমার ব্যক্তি জীবনে তুমি তোমার ঘরে অভিনয় করছো, একদম। তুমি তোমার ঘরে অভিনয় করছো, আমরা প্রত্যেকেই অভিনেতা। এই যে আমরা বসে এখন টক শো করছি সেটাও একটা অভিনয়। হ্যাঁ, যথেষ্ট গুছিয়ে ধ্যান নিয়ে তারপর বলছি। একদম আমরা থোড়ি আপনার অডিয়েন্স না থাকলে এইভাবে বলতাম, একদম ঠিক না? আমরা খুব খোলামেলা আলোচনা করতাম, আরো অনেক কিছু আলোচনায় আসতো, এত গুছিয়ে বলার কোনো মানে ছিল না। একদম। তাহলে এই জীবনে এইগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এবং একটা মানুষ অন্তত জীবনে একবার কিছুটা নাটক করুক, আমি চাই একবার হলেও নাটক করুক, একবার হলেও নাটক করুক, অবশ্যই করুক। তাহলে ওনার মধ্যে অনেক কিছুর বিকাশ আসবে না। একদম। ওনার মধ্যে আছে এই বিষয়টা উনি জানেনই না। আমার চোখে দেখা এমন অনেক লোক, আমি এটা করতে পারবো, হ্যাঁ নিশ্চয়ই। মঞ্চে না দাঁড়ালে, আলোটা না পড়লে কেউ বুঝবে না সেটা, সেটা একটা আলাদাই অনুভূতি। সে নিজেই জানে না ওটা সেটা করতে পারে কিনা, একদম। পারবে কিনা, বলছে আমি তো কোনোদিন করিনি, আমি পারবো না। কিন্তু আসলে ওই মানুষটা অনেক ভালো করে, একদম অনেক ভালো করে। সেই জন্যে প্রত্যেকে নিজেকে খোঁজার জন্য নাটক করা দরকার। তুমি কি, একদম এই জন্যে তো আমার ইচ্ছে যে আমি নাটক নিয়ে ভবিষ্যতে শুধু বাচ্চাদের নিয়ে যদি আমি আমার অধিক সময় কাটাতে পারি, আমি আমার নাট্য সংস্থার যে রেজিস্ট্রেশনটা আছে ওইটাও আছে একাডেমি, নাট্য সংসদ একাডেমি অফ ড্রামা। তো আমি ওইখানে বাচ্চাদেরকে এমনিতেই তো ফ্রিতে আমরা শেখাই, তো একটা রুটিন মাফিক শেখাবো আর কি। আচ্ছা একটা রুটিন মাফিক শেখাবো যাতে এর থেকে 2 জন 1 জন 3 জন 4 জন যারাই রইলো নাটকে, আমাদের ভবিষ্যতে ওরাই নাটক নিয়ে কাজ করবে, এটাই আমি চাই আর কি। আমি বৃহত্তর পরিসরে কিছু ভাবতে পারি না, ভাবিও না যে আমি নাটক নিয়ে অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু হবে, জানি না, এগুলো আমার ভাবনা চিন্তার বাইরে। আমি শুধু বাচ্চাদের সঙ্গে নাটক নিয়ে সময় কাটাতে চাই। একদম। আচ্ছা, এবারে জানতে চাইবো যে মঞ্চ পরিকল্পনা, আলোকসজ্জা কতটা গুরুত্বপূর্ণ একটা নাটকের জন্য? ভীষণ ভীষণ সিগনিফিক্যান্ট এগুলো। একদম এগুলো মানে আমরা অনেকে নাটক দেখতে যাই, আমিও মাঝে মাঝে কোনো স্টেজ দেখে বাড়িতে এসে ভাবি কি হলো স্টেজটা, কি কেন এগুলো, আরেকটু এমন হলে ভালো হতো না এটা তো আরেকটু এমন হলে ভালো হতো। এটা হচ্ছে একটা সাইড যে আমরা ওইটা হচ্ছে যৌক্তিক সমালোচনা, এটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো, এরকমটা হলে ভালো হতো, এটা হতে পারতো, এটা না। আমি ভাবি যে এটা কেন করা হলো, আচ্ছা এর পেছনের ভাবনাটা কি। আমরা সবাই এভাবে ভাবি না, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভাবি না, সেই জন্য আমরা সবাই খুঁজি যে এটা তো এই টপটা এখানে রাখলে ভালো হতো নাটকে, এটার কোনো প্রয়োজন ছিল না, এইভাবে ভাবি। কিন্তু আমার মনে হয় ভাবনা একটু পরিবর্তন আনা দরকার। কেন ভাবনায় পরিবর্তন আনা দরকার, এক্ষেত্রে আরেকটা কথা বলি, প্রত্যেক শিল্পী, আমি তুমি যে কোনো কেউ যে শিল্প নিয়ে কাজ করে তার অভিজ্ঞতার উপর বেস করে সে তার বেস্ট দেওয়ার চেষ্টা করে। সুতরাং এখানে সমালোচনার কোনো জায়গা নেই, হ্যাঁ, সমালোচনা এখানে আসতেই পারে না। হ্যাঁ, এখানে আলোচনা আসতে পারে যে সৌরজিৎ এই কাজটাকে তুমি এইভাবে করলে দেখতে পারো, সেটা আরেকটু সুন্দর হয়ে যাবে। এবার সৌরজিতের ভালো লাগলে গ্রহণ করলো, ভালো না লাগলে গ্রহণ করলো না, তাতে খারাপ পাওয়ার কিছু নেই, ভালো লাগার কিছু নেই। তো ওই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যে বরাবর বলি যে এইটা ভালো হয়নি, ওইটা করিনি, অ্যাকচুয়ালি প্রত্যেকটার প্রয়োজন আছে। প্রত্যেকটা জিনিস সেই ডিরেক্টর, সেই নাট্যকার ভেবেচিন্তে ইউজ করেন, ব্যবহার করেন। সুতরাং ওই জায়গায় এই জিনিসগুলোই প্রয়োজনীয়, দরকার থাকা অবশ্যই। এটা কেন করা হয়েছে সেটা নিজের মধ্যে প্রশ্ন করা হোক, অথবা নিজে না বুঝতে পারলে নাট্যকারের সঙ্গে কথা বলা হোক। আচ্ছা দাদা, এবারে জানতে চাইবো, এখনকার দিনে কিন্তু মানে নাটকে কিন্তু অডিয়েন্স কম থাকে, দর্শক বলতে গেলে নেই, তো সেটা নিয়ে যদি দর্শকদের সাথে কিছু একটা শেয়ার করতেন।
দর্শক নেই, সত্যি একটা মানে একটা প্রভাব তো আছেই আমাদের এই টিভি, একদম হ্যাঁ, মোবাইল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এর পাশাপাশিও আরেকটা জায়গা আছে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমরা আমাদের কাজের প্রতি দায়িত্ব কমিয়ে দিয়েছি। একদম আমরা আমাদের কাজটাকে, আমরা বলছি এই সূত্রে যে আমি নিজেকে একজন কর্মী মনে করি, তাই আমি বারবার বলছি আমরা আমাদের কাজের প্রতি দায়িত্ব অনেক কমিয়ে দিয়েছি। এবার আমার পূর্বসূরি যারা ছিল তারা যেটুকুন করেছেন, হয়তোবা এই মুহূর্তে যে আপডেটেশনটা তার দরকার এই আপডেটটা হচ্ছে না। তো আমরা একটা নির্দিষ্ট জায়গাতে নিজেকে আবদ্ধ রাখতে পছন্দ করি। হ্যাঁ, আমি এইটুকুন করব, আমার এইটুকুন ভালো লাগে, আমি এইভাবে করব, আমার এইভাবে ভালো লাগে। এই জায়গা থেকে একটু যদি বেরিয়ে আসা যায়, আমরা তো আসলে ভারতীয়, আর ভারতীয় তারা সবাই সংক্রান্তিতে বিশ্বাস করে। তুমি সংক্রান্তি বিষয়টা কিভাবে নেবে আমি জানি না। সংক্রান্তি হচ্ছে ক্রান্তির বিপরীত। ক্রান্তি মানে তো ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে নতুন আবার কিছু একটা সৃষ্টি হবে। আমরা সংক্রান্তিতে বিশ্বাস করি, আর যেহেতু সংক্রান্তিতে বিশ্বাস করি তার মানে এই মুহূর্তে আমাদের কাছে যা আছে তা তো আছেই, এর পাশাপাশি আমরা নতুন কিছুকে আপডেট করব। এবার আমাদের পুরনো যা আছে সব কিছু আমাদের যা আছে আর কি, তার সঙ্গে নতুন কিছুকে আপডেট নিলাম। যেহেতু নিলাম, একটা টুকরি যদি হয়, যদি একটা কিছু একটা ইয়েতে নেওয়া হয়, ধরো এখানে কিছু জিনিস আছে, এর সঙ্গে আরও কিছু জিনিস নিলাম, তাহলে স্বাভাবিকভাবে কিছু জিনিস পড়ে যাবে, তাহলে ওইখানে আমাদের এই কিছু জিনিস যে চলে যাবে, এই চলে যাওয়াটাকে মেনে নিতে হবে, আর এগুলোর সঙ্গে নতুন কিছুকে যোগ দিতে হবে। তাহলেই আমরা ভালো কিছু করতে পারবো। আর যখন এই সংক্রান্তিটা আমাদের সমস্ত কাজে আসবে, কথা বলায়, চিন্তাধারায়, ভাবধারায়, ভাবনায়, নাটকে যখন আসবে, তখন ঠিক অডিয়েন্স আবার চলে আসবে। একদম, কারণ আমরা নিচ্ছি না, আমরা নতুন কিছুকে নিচ্ছি না। কেন অডিয়েন্স তোমার সামনে আসবে, কেন তোমাকে দেখবে? আজকে টিভি মোবাইলের যুগে কত দূর এগিয়ে গেছে। কন্টেন্টের দিকে প্রত্যেক নিজের মতন করে আলাদা আলাদা করে ভাবেন। কন্টেন্টের জায়গায় সবাই সুস্থ সমৃদ্ধ, কিন্তু প্রয়োগ কৌশলে অনেক পরিবর্তন আনা দরকার। সেটা আমি বলছি, আমার প্রয়োগ কৌশলে অনেক পরিবর্তন আনা দরকার। আমি বলছি না যে আমি ঠিক, আমি শিখছি, এবং পৃথিবীর প্রত্যেক মানুষ শিখছে। আমি তোমাকে একটা কথা বলি, অন্য একজনের কথা, ননী স্যার, বিশিষ্ট কবি, উনি বলেছেন উনি ছাত্র, ওনার বাবা ছাত্র, ওনার দাদু ছাত্র, প্রত্যেকে ছাত্র, ওনার মা ছাত্রী, সবাই ছাত্র। আর এই পৃথিবীতে শুধু একজনই আছে যিনি শিক্ষক। ওনার কথায়, ওনার বিষয়টা একটু অন্যরকম, আমি জাস্ট একটা বিষয়ে বোঝাতে এই জিনিসটা টানলাম। মেয়েরা শিক্ষকের ভূমিকায় সারা জীবন, সে শিক্ষা গ্রহণ করুক কিংবা না করুক, মেয়েরা সারা জীবন শিক্ষিকা আর কি, শিক্ষক। আমি বলছি না যে আমি ঠিক, আমি যেটা করছি এটাই ঠিক, এটা না, আমিও ছাত্র, আমাকেও শিখতে হবে। তাই পৃথিবীর প্রত্যেককে শিখতে হবে, শেখার কোনো শেষ নেই, বয়স নেই। তো যতদিন নিজের মধ্যে সেই ছাত্রসুলভ ব্যাপারটা বাঁচিয়ে রাখা যায় ততটাই ভালো। তাই প্রত্যেক দিন আপডেট করার ক্ষেত্রে, কোথাও কোনো জায়গা থেকে যদি শেখার ক্ষেত্রে কোনো জিনিস থাকে, তাহলে নিয়ে নেওয়া দরকার। সে আমি অমুক হয়ে গেছি, আমার থেকে সবাই শিখবে, এই ব্যাপারটা না আনাই ভালো। একদম, আমার মনে হয়, আমি জানি না, আমাকে সবাই নিজ গুণে ক্ষমা করবেন, আমার মনে হয় হ্যাঁ, সবার থেকে শেখার আছে, সবার কাছ থেকে শেখা দরকার। আমরা বরাবর মানুষের ওর ওইটা ভালো না, ওর ওইটা খারাপ, ভালো তো কিছু আছে, ওই জায়গাটা নিয়ে নাও, খারাপটা নেওয়ার দরকার নেই, এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। আমার মধ্যে সব কিছু ভালো না, হয়তো বা খারাপের অংশই বেশি, কিন্তু আমার মধ্যে যেটুকুন ভালো আছে সেটুকুন গ্রহণ করুন। আমাকে শুধরাবার জন্য জায়গা দিন, যে তোমার এইগুলো খারাপ, তুমি এগুলো ঠিক করে নাও, আমি নিজের চেষ্টা করব, না হলে আবার বলবেন। আমি তো ছাত্র, বসেই আছি, আপনি বলুন, আমি ঠিক করে নেব। এটাই আর কি। আমার মনে হয় সেই আপডেটের জায়গায় আমরা কিছুটা পিছিয়ে গেছি। এই ছাত্র সত্তাটা যতদিন বাঁচিয়ে রাখতে পারবো, ততদিন আমরা নতুন নতুন কিছুকে আত্মস্থ করতে পারবো, এবং আমাদের মধ্যে যখন নতুন কিছু চলে আসবে, আমরা যখন আপডেট থাকবো,
এবং অবশ্যই অডিয়েন্সের থেকে অনেক বেশি দূর আপডেট থাকতে হবে, একদম অনেকটা আপডেট, তাহলে অডিয়েন্স নিশ্চয়ই আসবে। আজকে নাটক আর সিনেমা এক হয়ে যাচ্ছে। নাটকের মাঝখানে আমরা সিনেমা দেখে নিচ্ছি কিছুক্ষণ, একদম। প্রজেক্টর চলছে, গ্রহণ করুন। যদি বলুন যে নাটকের মাঝখানে প্রজেক্টর কেন, না, প্রয়োজন নেই, এটাকে গ্রহণ করুন। সংক্রান্তি মেনে নিন, আমরা পরিবর্তনশীল, প্রত্যেকদিন নতুন কিছু আসছে, গ্রহণ করুন, তাহলেই পৃথিবী সুন্দর। সামনে সুন্দর জিনিসের সামনে অডিয়েন্স থাকবেই, একদম কাউকে না কাউকে পাওয়া যাবে। একদম। আচ্ছা দাদা, এবারে আমি যেটা বলতে চাই যে আমাদের এই পজিটিভ বার্তার মূল লক্ষ্য তো আপনি জানেন, এই পজিটিভ বার্তার দর্শকদের জন্য যদি আপনি কিছু একটা বলতেন। তাহলে আমি আমার এই শেষ কথাটাই বলি। একদম। যেহেতু সুন্দর একটা জিনিস, সুন্দর আপডেট যেহেতু জিনিস, দেখুন এই নেগেটিভিটির যুগে, বিচ্ছেদের যুগে, বিরহের যুগে আমরা যেদিকে চাই সেদিকে বিচ্ছেদ, বিরহ, প্রেম, ভালোবাসা, শুভচিন্তার অনেক অভাব। এরকম একটা প্ল্যাটফর্ম পেলে নিশ্চয়ই চোখ রাখবেন, শুধু পজিটিভিটি। আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন এই পজিটিভ বার্তার ফেসবুক লাইভে। এই দাদার মাধ্যমে কিন্তু অনেক ভালো তথ্য কিন্তু আপনারা জানতে পেরেছেন, এবং অবশ্যই বলবো আপনাদের বাচ্চাদের নাটক করান, একবার হলেও যেন ওরা নাটক করে। আজকের মতো অনুষ্ঠান কিন্তু এই পর্যন্তই। পরবর্তী সমস্ত অনুষ্ঠান দেখতে কিন্তু চোখ রাখতে হবে এই পজিটিভ বার্তার পর্দায়। নমস্কার। নমস্কার।